হাই গাইস, থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর প্রথমেই আই এম সো সরি, আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করিনি। আমি কমেন্ট পড়ে দেখলাম যে তোমাদের অনেকেরই আমার ভিডিও খুব ভালো লেগেছে এবং তোমরা আরও ভিডিও চাইছো, তো দ্যাটস ওয়াই আই এম সো সরি। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার চ্যানেলটাকে এত সাপোর্ট করার জন্য। অ্যান্ড আমি তোমাদের উপকার করতে পারছি এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি সবসময় চেষ্টা করব যাতে তোমাদেরকে এভাবেই সহজ সরলভাবে ভিডিওগুলো প্রোভাইড করা যায়, যাতে তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হয়। সো লেটস গেট স্টার্টেড আজকের নিউ টপিক। তো আজকে আমরা পড়ব বিজ্ঞানী হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবজগৎকে যে টোটাল 5টি রাজ্যে ভাগ করেছিলেন, প্রত্যেকটি রাজ্যের বৈশিষ্ট্য সহ উদাহরণ। তবে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ আলাদা আলাদাভাবে পড়তে গিয়ে হয়তো গুলিয়ে যেতে পারে। ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার, এটা মাথায় আসতেই পারে, কিন্তু চিন্তার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে যেভাবে পড়াবো বা যেভাবে পয়েন্টসগুলো প্রোভাইড করব, তাতে তোমাদের বুঝতে ভীষণ সুবিধে হবে। মনে রাখবে, বায়োলজির ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্লু হচ্ছে কোনো জিনিস মনে রাখার, সেটা হচ্ছে একটার সাথে আরেকটা সবসময় ডিফারেন্সিয়েট করে পড়া। অর্থাৎ ডিফারেন্সিয়েট করে পয়েন্টসগুলো ডিফারেন্সিয়েট করে পড়লে কী হয়, বুঝতে ভীষণ সুবিধে হয় এবং মনে রাখতেও ভীষণ সুবিধে হয়। তো এই 5টা রাজ্যের প্রত্যেকটা নামগুলো প্রথমে আমরা জেনে নেব। 1 হচ্ছে মোনেরা, 2 প্রোটিস্টা, 3 ফাঙ্গি, 4 প্ল্যান্টি, আর 5 হলো অ্যানিমেলিয়া। তো জীবজগতে 5টি রাজ্যের মধ্যে সবথেকে প্রাচীন যেটা, সেটা হলো মোনেরা। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এর বৈশিষ্ট্যগুলো ভীষণ অনুন্নত হবে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে এরা এককোষী, প্রোক্যারিওটিক এবং আণুবীক্ষণিক হয়। অর্থাৎ এককোষী কেন না, যেহেতু এরা সব থেকে প্রাচীন তাই জন্য এরা এককোষী। আমরা জানি যে উন্নত প্রাণীরা কিন্তু বহুকোষী হয়, কিন্তু যেহেতু মনেরা সবচেয়ে প্রাচীন এবং অনুন্নত, তাই কিন্তু এরা একটা কোষ নিয়ে গঠিত, তাই জন্য এদের এককোষী বলা হচ্ছে। প্রোক্যারিওটিক কেন বলা হচ্ছে, প্রো শব্দের অর্থ হচ্ছে পূর্ব বা আদি, অর্থাৎ অনুন্নত, আগেই বললাম না, তাই জন্য এখানে প্রোক্যারিওটিক উল্লেখ করা হয়েছে। আর কোষগুলি আণুবীক্ষণিক প্রকৃতির, অর্থাৎ এরা এতই ক্ষুদ্র হয় যে এদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, অণুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়, তাই জন্য এদেরকে একত্রে এককোষী, প্রোক্যারিওটিক ও আণুবীক্ষণিক প্রকৃতির জীব বলা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট বলছে এদের পুষ্টি প্রধানত স্বভোজী বা পরভোজী। অর্থাৎ এরা স্বভোজীও হতে পারে, অর্থাৎ স্বভোজী কথার অর্থ স্বভোজন, যে নিজে খাবার তৈরি করে খায়, ঠিক আছে। আর পরভোজী অর্থাৎ ভোজনের জন্য বা খাবারের জন্য পরের ওপর যে নির্ভরশীল। তো এরা দুভাবেই পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে, স্বভোজী বা পরভোজী। 3, এরা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান। যেহেতু এরা অনুন্নত, তাই জন্য এদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই, এরা সর্বত্র বিরাজ করতে পারে। আর 4 নম্বর হলো এরা অযৌন জনন সম্পন্ন করে, অর্থাৎ যৌন জনন সম্পন্ন করার মতো উন্নত এরা হয়নি, তাই জন্য এরা অযৌন জনন সম্পন্ন করে। যেমন উদাহরণ ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি। নেক্সট আমরা আসবো প্রোটিস্টাতে। প্রোটিস্টার 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে এরা প্রধানত এককোষী ইউক্যারিওটিক প্রকৃতির। আমরা মনেরাতেও দেখতে পাচ্ছি না, মনেরাও কিন্তু এককোষী হয়, কিন্তু ডিফারেন্সটা কোথায়, মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, অর্থাৎ পূর্বের বা অনুন্নত, তাই তো। আর প্রোটিস্টা হলো এককোষী ইউক্যারিওটিক, এরাও এককোষী কিন্তু এরা ইউক্যারিওটিক প্রকৃতির হয়, অর্থাৎ মনেরার থেকে এরা একটু উন্নত হয়। 2 নম্বর পয়েন্ট বলছে এদের পুষ্টি প্রক্রিয়া প্রধানত স্বভোজী বা পরভোজী প্রকৃতির। এই পয়েন্টটা আমরা মনেরাতেই দেখেছি, এই জিনিসটা সেম মনেরার সাথে। 3 নম্বর বলছে এরা বেশিরভাগই জলজ ও প্ল্যাঙ্কটন গঠনকারী হয়ে থাকে। যেহেতু প্রোটিস্টা মনেরার থেকে একটু উন্নত, তাই এদের বাসস্থানে ধীরে ধীরে স্পেসিফিকেশন আসতে শুরু করবে, তাই জন্য প্রোটিস্টাতে বলা হয়েছে যে প্রোটিস্টার অন্তর্গত প্রাণীরা বেশিরভাগই জলে বাস করতে পারে। আর 4 নম্বর হলো এদের অযৌন ও যৌন জনন সম্পন্ন হয়, অর্থাৎ এরা যৌন জননও সম্পন্ন করতে পারে, অযৌন জননও সম্পন্ন করতে পারে, যেটা আমরা মনেরাতে দেখেছিলাম। মনেরা কিন্তু শুধু অযৌন জনন সম্পন্ন করতে পারে, কিন্তু প্রোটিস্টা যেহেতু একটু উন্নত, তাই জন্য কিন্তু এর অযৌন জননের পাশাপাশি যৌন জননও সম্পন্ন করতে পারে। যেমন উদাহরণ হলো ইউগ্লিনা, অ্যামিবা ইত্যাদি। মনেরা আর প্রোটিস্টার পর আমরা আসবো ফাঞ্জি, যাকে ইংলিশে উচ্চারণ করা হয় ফাঙ্গি বা ফাঙ্গাস, অর্থাৎ ছত্রাক। 1 নম্বর পয়েন্টে বলছে এরা এককোষী, বহুকোষী আর অনুসূত্রাকার হয়, অর্থাৎ এরা একটা কোষ নিয়েও গঠিত হতে পারে, বহুকোষী অর্থাৎ অনেকগুলো কোষ নিয়েও গঠিত হতে পারে, আর এদের দেহটা অনুসূত্রাকার হয়, অর্থাৎ এরা অনেক সুতোর মতো অংশ নিয়ে গঠিত, তাই জন্য এদেরকে অনুসূত্রাকার বলা হয়েছে। আর এদের কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত হয়। 2 নম্বর পয়েন্ট বলছে এরা মৃত জৈব বস্তুর ওপর জন্মায়। আমরা সাধারণভাবেই জানি যে যেখানে পচা গলা বস্তু যে খুব বেশি পরিমাণে থাকে, সেখানে ফাঙ্গাস প্রচুর জন্মায়।
3 নম্বর বলছে এদের পুষ্টি প্রক্রিয়া মৃতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকৃতির হয়। মানেটা কি? মৃতজীবী অর্থাৎ যে মৃত জৈব বস্তুর পুষ্টিরস শোষণ করে তার পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। পরজীবী অর্থাৎ যে তার পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরজীবের ওপর নির্ভরশীল। আর মিথজীবী অর্থাৎ সে তার পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অন্য কোনো জীবের সঙ্গে সহাবস্থানে অবস্থান করবে বা একসাথে অবস্থান করবে। এই পুষ্টি প্রক্রিয়াকে আমরা বলবো মিথজীবী। তো এই ফাঙ্গাস মৃতজীবী, পরজীবী ও মিথজীবী এই 3টে পদ্ধতিতেই তাদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। 4 নম্বর পয়েন্ট বলছে এরা রেণুর সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। অর্থাৎ আমরা দেখি যে এখানে ফাঙ্গাস থাকে তার চতুর্দিকে আরও ফাঙ্গাস বা অনেক ছত্রাক আমরা একসাথে দেখতে পাই। কেন হয় এরূপ? কারণ একটা ছত্রাক থেকে রেণু বা স্পোর বাতাসের মাধ্যমে আশেপাশে ছড়িয়ে পড়ে। এর ফলে কি হয়, অযৌন জননের মাধ্যমে ওই সমস্ত স্থানে আরও ছত্রাক জন্মাতে দেখা যায় এবং এরা বংশবিস্তার সম্পন্ন। তো নেক্সট আমরা আসবো প্ল্যান্টটিতে। এখানে খুব মজাদার একটা জিনিস, এর প্রশ্নেই উত্তর লুকিয়ে আছে। প্ল্যান্ট শব্দের অর্থ আমরা জানি চারা গাছ বা উদ্ভিদ, তাই তো? ওই প্ল্যান্ট থেকে প্ল্যান্টটি এসেছে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো তো ভীষণ সহজ, কারণ উদ্ভিদের যা কিছু বৈশিষ্ট্য হবে প্ল্যান্টটির বৈশিষ্ট্যও তাই হবে। দেখা যাবে 1 নম্বর পয়েন্ট, এরা বহুকোষীয় ইউক্যারিওটিক প্রকৃতির হয়। এরা উন্নত, তাই জন্য বহুকোষী আর ইউক্যারিওটিক প্রকৃতির হয়। 2 নম্বর পয়েন্ট বলছে এরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। আমরা সবাই জানি উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের পুষ্টি সম্পন্ন করে এবং নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাই তো? তাই জন্য এরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। এরা খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল নয়, এরা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে নিতে পারে। 3 নম্বর, এরা স্থলজ, জলজ ও সমুদ্রের কিনারায় বসবাসকারী হয়। অর্থাৎ উদ্ভিদ স্থলেও বাস করতে পারে, জলজ উদ্ভিদও আমরা দেখতে পাই, আর সমুদ্রের কিনারায় বসবাস করে। 4 নম্বর, এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয়। আবার ডিফারেন্সিয়েট করো, এখানে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, প্রাণীর কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। উদাহরণ যেমন স্পাইরোগাইরা নামক শৈবাল এই প্লান্টটির অন্তর্গত। এরপর নেক্সট আমরা আসছি অ্যানিমেলিয়া। এখানেও ভীষণ মজাদার একটা জিনিস, অ্যানিমাল শব্দের অর্থ আমরা জানি প্রাণী, ওই অ্যানিমাল থেকে এখানে অ্যানিমেলিয়া শব্দটা এসেছে, ঠিক আছে? এখানেও দেখো 1 নম্বর পয়েন্ট, এরা বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়। অবভিয়াসলি প্রাণীরা খুবই উন্নত, তাই জন্য এরা বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়। 2, এরা জলজ, স্থলজ, স্বাধীনজীবী ও পরজীবী রূপে বাস করে। জলজ মানে জলে আমরা কি দেখতে পাই? মাছ দেখতে পাই, সাপ দেখতে পাই, বিভিন্ন প্রাণী দেখতে পাই। তো স্থলজ স্বাধীনজীবী অর্থাৎ স্থলে এরা স্বাধীনভাবে বসবাস করে। এবং পরজীবী অর্থাৎ পরজীবের ওপর নির্ভরশীল হয় এরা বেঁচে থাকতে। তো এরা জলজ, স্থলজ, স্বাধীনজীবী এবং পরজীবী রূপে বসবাস করে। 3 নম্বর পয়েন্ট, পরভোজী পুষ্টি সম্পন্ন করে। আমরা সবাই জানি যে বেঁচে থাকতে গেলে এই জীবজগতে সমস্ত প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল, তাই তো? যেহেতু খাদ্যের জন্য এরা পরের ওপর নির্ভরশীল, তাই এদের পুষ্টি প্রক্রিয়াটা কি প্রকৃতির হয়? পরভোজী প্রকৃতির। 4 নম্বর পয়েন্ট, ব্যতিক্রমী প্রাণী ছাড়া এরা সবাই প্রায় গমনে সক্ষম হয়। অর্থাৎ খাদ্যের প্রয়োজনেই হোক বা বাসস্থানের প্রয়োজনেই হোক, জীব এক জায়গা থেকে স্বেচ্ছায় অন্য জায়গায় যেতে পারে, যেটাকে আমরা গমন বলে উল্লেখ করছি। তবে কতগুলো প্রাণী আছে যাদের এই ব্যতিক্রম দেখা যায়। অ্যানিমেলিয়ার উদাহরণের জন্য আমি এখানে 2 রকম প্রাণী সিলেক্ট করেছি। একটা হচ্ছে কণ্টকত্বকী প্রাণী, অর্থাৎ যে প্রাণীর ত্বকে কাঁটা দেখা যায়, যেমন তারা মাছ। আর 2 নম্বর হলো সন্ধিপদ পর্বের প্রাণী চিংড়ি। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।